আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি অভূতপূর্ব ছোট গল্প। বেশ অন্য স্বাদের গল্প। শুনতে থাকুন আজকের গল্প, প্রকৃতির পরিশোধ। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি খুব সংক্ষেপে আরও একবার বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে হাইপ করে দেবেন। যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দিন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত নতুন নতুন গল্প শুনতে থাকুন। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প, প্রকৃতির পরিশোধ। বিদেশে এসে আমাদের অনেকগুলো ভুল ধারণা ভেঙে যায়। যেমন দেশে অনেকেরই ধারণা বিলেত আমেরিকায় গেলে ছেলেরা সব বকে যায়, দিনরাত ফুর্তি করে, কত রকম আনন্দে থাকে। কিন্তু এখানে এসে আমরা দেখি হাড় ভাঙা খাটুনি খাটতে হয়, পড়াশুনোয় ফাঁকি দেবার উপায় নেই, টাকা কড়ি যা পাওয়া যায় তাতে কুলোয় না। কিছু কাজকর্ম না করে শুধু মেয়েদের নিয়ে ফুর্তি টুর্তি করছে, এরকম উদাহরণ ভারতীয় ছেলেদের মধ্যে খুবই কম। বেশিরভাগই তো 3-4 জনে মিলে একটা ঘরে থাকে, নিজেরা রান্না করে খায় পয়সা বাঁচাবার জন্য, আর ঘাড় গুঁজে পড়াশুনো করে। মাঝে মাঝে বড়জোর মেয়েদের সঙ্গে একটু ফষ্টি নষ্টি। ভারতীয়রা বাই নেচার খুবই মোরালিস্ট। কোনো মেয়ের সঙ্গে একটু ঘনিষ্ঠতা হলেই তার কাছে বিয়ের প্রস্তাব দেয়। অবিবাহিত অবস্থায় প্রেম ভারতীয়দের ধাতে নেই। 2-4 জন অবশ্য ওসব বিয়ে টিয়ের ধারে ঘেঁষে না, এক মাসে একটা নতুন নতুন মেয়ে নিয়ে বেলিল্লা করে। প্রতাপদা আবার একেবারে এক্সট্রিম। প্রতাপদা কোনো পার্টিতে গেলেও কোনো মেম সাহেবের সঙ্গে 100 পায় বসবে না। এই দেশে 5-6 বছর হয়ে গেল, প্রতাপদা এ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে একবারও কথা বলেননি। অবিশ্বাস্য মনে হলো প্রতাপদার ক্ষেত্রে সম্ভব। প্রতাপদাকে দেখে এখনো কিছুতেই মনে হয় না উনি এত বছর দেশের বাইরে আছেন। পশ্চিমের কোনো ছোঁয়া ওর শরীরে লাগেনি। আমি প্রতাপদাকে এই নিয়ে অনেক খুঁজিয়েছি, অনেকবার রাগাবারও চেষ্টা করেছি। উনি কিন্তু রাগ করেন না, নিজেই হাসতে হাসতে বলেন, জানি জানি তোমরা অনেকেই আড়ালে আমাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করো, অনেকে আমাকে পিসিমা বলে ডাকো, কিন্তু কি করব বলো ভাই, মানুষের স্বভাব তো পাল্টানো যায় না। আমি জিজ্ঞেস করেছিলাম, এতদিন আমেরিকাতে থেকেও আমেরিকাকে আপনি সম্পূর্ণ অগ্রাহ্য করতে পারলেন কি করে প্রতাপদা? প্রতাপদা বলেছিলেন, আরে ভাই আমার কথা ছেড়ে দাও, আমি তো আর বিলেত ফিলেত আসার লোক নই। বরানগর কিংবা টালিগঞ্জে মাস্টারি করেই আমার জীবন কাটাবার কথা ছিল, নেহাত দশচক্রে এখানে এসে পড়েছি। একদিন প্রতাপদার ঘরে একটা তালপাতার পাখা দেখে জিজ্ঞেস করেছিলুম, দাদা এদেশে তো ঘর ইচ্ছে মতন গরম কিংবা ঠান্ডা করা যায়, পাখা তো লাগে না, এই পাখাটাও আপনি দেশ থেকে এনেছিলেন নাকি? প্রতাপদা বললেন, আমার কথা আর বলো না ভাই, আমি জাহাজে চড়তে এসেছিলুম বিছানা বগলে নিয়ে, সবাই তাই নিয়ে কি হাসাহাসি। আমি জিজ্ঞেস করলুম, সত্যি সত্যি বিছানা এনেছিলেন? তোষক মশারি সব? সব সব। ছোটবেলায় কলকাতা থেকে ঢাকায় যেতুম, চিরকাল স্টিমারে বিছানাপত্র সঙ্গে নিয়ে গেছি। কেউ তো আমাকে বলে দেয়নি বিলেতে বিছানা নিয়ে যেতে হয় না। কথা হচ্ছিল আমেরিকার আরিজোনা প্রদেশের এক শহরে বসে। প্রতাপদা বিলেতে কাটিয়েছেন 2 বছর, তারপর আরও 3.5 বছর আমেরিকায় আছেন। দেশে ফিরলে সেই প্রতাপদাকে সবাই বলবে পাক্কা বিলেত ফেরত। বললেন, জানো ভাই নেহাত আমার দুর্ভাগ্য,
এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলুম। জীবনে বিশেষ উচ্চাকাঙ্ক্ষা ছিল না। খেলাধুলো, গান বাজনা কোনোটাই বিশেষ করিনি কখনো। শুধু ঘরে বসে বসে লেখাপড়া করা সবচেয়ে সহজ কাজ কি না, তাই লেখাপড়াই করেছি। পরীক্ষাতেও ফার্স্ট হয়েছি। সায়েন্স পড়েছিলুম বটে, কিন্তু বৈজ্ঞানিক হবার কথা তো ভাবিনি। বিজ্ঞান পড়েছিলুম চাকরি বাকরি সুবিধে হবে বলে, কিন্তু ওই ফার্স্ট ক্লাস পাওয়াই আমার কাল। আমি প্রতাপদাকে একটু আগে আমার বিদেশে আসবার কাহিনী শোনাচ্ছিলুম। বলেছিলুম কীরকম বিড়ালের ভাগ্যে সিকি ছিঁড়ে আমি হঠাৎ এদেশে এসেছি। 2 মাস আগেও ছিলুম ওষুধের ডিপোর কেরানি, এখন খান যা খা। প্রতাপদা শুনে টুনে বলেছিলেন, আমার কাহিনীও কম আশ্চর্য নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলুম, ফার্স্ট ক্লাস পাওয়া কেন আপনার কাল হলো? তোরা একটা জিনিস ভেবে দেখ, আমাদের দেশে ছেলেরা মুখে যে যাই বলুক, বিলেত আমেরিকায় আসবার সুযোগ পেলে সবাই পড়তে যায়। যারা পশ্চিম দেশগুলোর নিন্দে করে তারাও এইখানে আসবার সুযোগ পেলে কিন্তু ছাড়ে না। কিন্তু প্রতাপদার ব্যাপারটা সত্যিই আলাদা। উনি যেন সত্যি দায়ে পড়ে এসেছেন। আসার একেবারে ইচ্ছে ছিল না। নেহা এমএসসিতে ফার্স্ট হওয়ায় ওর কাল হয়েছে। আমার প্রশ্ন শুনে প্রতাপদা হাসলেন, বললেন, বুঝলে না, থার্ড ফোর্থ হলে কি আর হতো? এতদিনে কলকাতায় একটা 400-500 টাকা চাকরি নিয়ে দিব্যি সুখে থাকতুম। তা নয়, ফার্স্ট ক্লাস পেলুম বলেই প্রফেসররা তাড়া দিলেন, রিসার্চ করো রিসার্চ করো, স্কলারশিপ দেব, হ্যাঁ না দেব। একটুও ইচ্ছে ছিল না আমার। প্রফেসরদের পাল্লায় পড়েই রিসার্চ করতে শুরু করতে হলো। পেয়েও গেলুম একটা ডক্টরেট। প্রতাপদা, আপনি এমনভাবে বলছেন যেন ডক্টরেট পাওয়া একটি ছেলের হাতের মোয়ার মতন। অনেকটা তাই। আর্টসের ছেলেরা ভাবে ডক্টরেট পাওয়া কি যেন না একটা কি, কিন্তু সায়েন্সে, বিশেষ করে কেমিস্ট্রিতে এটা এমন কিছুই না। প্রতি বছরে জড়ি জড়ি পায়। পেয়ে গিয়ে আমার হলো আরও মুশকিল। ডক্টরেট পেয়েই মুশকিল? হ্যাঁ 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 হ্যাঁ। তখন প্রফেসরেরা আবার বায়না ধরলেন, বিদেশে যাও, আরও রিসার্চ করো। বিদেশের নাম শুনে আমি 7 পা পিছিয়ে গেলুম। ওসব সাহেব মেমদের সঙ্গে আমি একদম থাকতে পারবো না। বাড়িতে বুড়ি মা, তাঁরও এতে মত নেই। কিন্তু প্রফেসরেরা পিছনে লেগে রইলেন। প্রতাপদা, আপনি সত্যি বলছেন আপনার বিদেশে আসবার একেবারে ইচ্ছে ছিল না? সত্যি না, এই বিদ্যে ছুঁয়ে বলছি। কিন্তু প্রফেসরেরা নিয়মিত আমাকে ধমকাতে লাগলেন। বিশেষত ডক্টর অসীমা চ্যাটার্জি, নাম শুনেছ তো? এর মধ্যে মা আবার মরে গেলেন হঠাৎ। তখন প্রফেসরেরা আরও উঠে পড়ে লাগলেন। তাঁরাই ফন্ট মানিয়ে। নাইডে শনশন করে হাওয়া দিচ্ছে, কাছেই টুশন বিমানবন্দর। অবিরাম বিমানের আওয়াজ। প্রতাপদা উঠে গিয়ে জানলাটা বন্ধ করে হিটারে রুম টেম্পারেচার বাড়িয়ে এসে আবারও বসলেন। বললেন, চিরকাল মুখ বুজে পড়াশুনো করেছি, বাইরের খবর কিছুই রাখিনি। সায়েন্স ছাড়া অন্য বিষয়ে কোনো জ্ঞান নেই। সেই ছেলে বিলে যাবার সময় বেডিং নিয়ে যাবে না তো কি করবে? নিজের বোকামিতে প্রতাপদা নিজেই হাসতে লাগলেন। আমি ভদ্রতা করে হাসি চেপে রাখলুম। নিরীহভাবে জিজ্ঞেস করলুম, বেডিং ছাড়া আর কি কি এনেছিলেন? সব সব, ছেঁড়া চটি থেকে আরম্ভ করে যা কিছু সম্পত্তি আমার ছিল সব, এমনকি সুদ সুতো পর্যন্ত। তবে হ্যাঁ, সুদ সুতো কিন্তু সত্যিই দারুণ কাজে লেগেছিল। যে ছেলেই বিলেতে আসবে তাদের সকলকেই আমি সুদ সুতো সঙ্গে রাখবার উপদেশ দেব। কেন? কলকাতার দর্জিদের তো চেনো না? এই যে স্যুটখানা দেখছো, কলকাতা থেকে করিয়ে এনেছিল। 5 বছর এতেই চালাচ্ছি। বিলেতেও আপনি এই স্যুট পরে কাটিয়েছেন? আমেরিকায় না হয়। কেন? বিলেতে আবার অন্য স্যুট পরাতে যাব কোন দুঃখে?
শুধু শুধু এক কাঁড়ি টাকা নষ্ট। আর যাই হোক, শোনো না মজাটা। কলকাতা ছাড়বার পর এই স্যুট পরে তো আমি জাহাজে ঘুরছি। নতুন জুতোই পায়ে ফোসকা পড়ে এত যন্ত্রণা, তার উপর বমি বমি ভাব। এমন সময় আর একটি কাণ্ড হলো। একদিন খাওয়ার পর বাথরুমে গেছি, মানে করতে, প্যান্ট উলুনের বোতাম খুলতে যেতেই আসল জায়গার একটা বোতাম টুকুস করে খসে পড়ে গেল। ভেবে দেখো কাণ্ড। ওই একটাই স্যুট, তার আসল জায়গার বোতাম ছেঁড়া, বসলেই ফাঁক হয়ে পড়বে। কি করি তখন? জাহাজে সুচ্ছু তো পেতুম, আমি তো নোংরা থেকে এই বোতামটা কোনো রকমে কুড়িয়ে নে, নিজের কাছে সুচ্ছুতো ছিল বলে তাই দিয়ে আবার সেলাই করে নিলাম। কলকাতার দর্জি শালারা আর সব জায়গায় সেলাই ঠিক করবে, কিন্তু বোতাম সেলাই করবে পচা সুতো দিয়ে। এবার আমি হো হো করে হেসে উঠলাম। প্রতাপদা বললেন, হাসছো কি? দেখো না, নিজের দরকারি জিনিসপত্র সব আমার ঘরে এখন জমা করা। ওই দেখো নারকেল কুড়ুনি, ওই দেখো বেলুন চাকি। আমেরিকায় কারুর ঘরে এসব পাবে? তা প্রতাপদা, এখন তো আপনার 5.5 বছর হয়ে গেল বিদেশে, এখন ভালো লাগছে? ভালো? দূর দূর, এই শালার দেশে ভদ্রলোকে থাকে? আমার তো সব সময় ঘেন্নায় গা রিরি করে। তাহলে পড়ে আছেন কেন? ফিরে গেলেই পারেন। প্রতাপদা হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, মুখ চোখ করুণ হয়ে এলো। বললেন, কেন আছি? অর্থ, 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 রিসার্চ ফিসার্চ সব বাজে কথা। এই অর্থ পিশাচের দেশে এসে আমিও পিশাচ হয়ে গেছি। যখনই ভাবি এখানে মাইনে পাই 3,500 টাকা, দেশে গেলে পাবো 500 কি 600 টাকা, তখনই যেন মুখটা ধরপড় করে, মনটাকে বসে রাখতে পারি না। ভাবি কি জানো, আরও কয়েক বছরে অন্তত 1,00,000-2 টাকা জমিয়ে তারপর দেশে ফিরব, যাতে দেশে গিয়ে কারুর কাছে গোলামি আর না করতে হয়। ফিরবো আমি ঠিকই। তোমাকে চুপি চুপি আরও একটা কথা বলি, আমি প্রায় 88,000 টাকা জমিয়ে ফেলেছি। আমার বাপের জন্মে এত টাকা দেখিনি। প্রতাপচন্দ্র মুখার্জি, সংক্ষেপে পিসিএম। স্থানীয় ভারতীয়রা তাকে আড়ালে বলে পিসিমা। দূর থেকে তাকে আসতে দেখলে সবাই বলে, ওই রে পিসিমা আসছে, এখন দিনটা ভালো গেলে হয়। প্রতাপদা খুব যে কৃপণ তা নয়, কিন্তু এমন সচিবায়ুটস্থ লোককে আমেরিকায় দেখতে পাবো কল্পনাই করা যায় না। 5.5 বছর বিদেশে থেকেও তিনি একটুও বদলাননি। ছোটোখাটো চেহারার মানুষটি, চুল মাঝখান থেকে শীতে কাটা, কেমিস্ট্রিতে খুবই ভালো ছাত্র। এখানকার অধ্যাপকরা প্রশংসা করেন, কিন্তু সেজন্য বিন্দুমাত্র অহংকার নেই। এই কথাও ঠিক, বিজ্ঞান তাকে বিন্দুমাত্র স্পর্শ করেনি। ওরা ব্রাহ্মণ পরিবারের ছেলে, পারিবারিক সংস্কারগুলোকে সব বজায় রেখেছেন। বৃহস্পতিবার লোহা ছোঁয়াতে নেই বলে প্রতাপদা বুধবার রাত 12টার আগে নাড়ি কামিয়ে নেন। দুবেলা সন্ধ্যাহ্নিক বাঁধা। নিজের রান্না ছাড়া কখনো কারুর বাড়িতে খান না। আমার বাড়িতে খেতেও তার আপত্তি, কারণ কোন খাবারের সঙ্গে গরু মিশে যাচ্ছে তার ঠিক কি। মাংস ছাড়াও যে তেলটা দিয়ে রান্না হয় তার মধ্যে যে গরু চর্বি মেশানো নেই, সেই কথা কেউ বলতে পারে? তবু প্রতাপদা আমার কাছে মাঝে মাঝে হাসেন, সেটা শুধু বাংলায় কথা বলবার লোভে। সেই সময় আরিজোনায় আরও 8-10টি বাঙালির ছেলে ছিল বটে, কিন্তু আমি তার নিকটতম প্রতিবেশী। প্রতাপদা আমার ঘরে এসেই বিনা বাক্য ব্যয় প্রথমে রেফ্রিজারেটরটা খুলে দেখবেন কোনো নিষিদ্ধ মাংস সেখানে রাখা আছে কিনা, থাকের উপর মদের বোতল আছে কিনা। যদি থাকে তিনি সেদিন আর বসবেন না। ঘরে মেম সাহেব থাকলে তো আর কথাই নেই। বুড়া মুসলমানদের তোবা তোবা বলবার ভঙ্গিতে প্রতাপদা বারবার এক্সকিউজ মি বলে কেটে পড়বেন। সব দিন আমারও যে ওকে ভালো লাগে তা নয়, মাঝে মাঝে বিরক্তিকর লাগে। মনে মনে বলি, এই পিসিমাটা কখন বিদে হবে। আবার কোনো কোনো দিন বেশ লাগে। ওর একটা বড় গুণ,
নিজের দুর্বলতা এবং ত্রুটিগুলো নিজেই স্বীকার করতে পারেন। সে সম্পর্কে কোনো রাগঢাক নেই। কাঁচুমাচু মুখ করে বলবেন, যুক্তি দিয়ে বোঝাতে গেলে জানি হেরে যাব, কিন্তু কি করব ভাই, সংস্কার কিছুতেই ছাড়তে পারি না। একদিন আমি জিজ্ঞেস করলুম, প্রতাপদা, শুনলুম মেমেদের সঙ্গে ছোঁয়াছুঁই হবে বলে আপনি বাসে না চড়ে রোজ হেঁটে কলেজে যান, নাকি পয়সা বাঁচাবার জন্য? পয়সা বাঁচাবার জন্য। রোজ 20টা সেন্ট বাঁচে, তার মানেই 1 টাকা কম। তাই বলে রোজ 2.5 মাইল হেঁটে যাওয়া, 2.5 মাইল আসা এই ঠান্ডায়। সত্যি কথা বলবো, আমার ভাই সত্যিই ঘেন্না করে। একদিন বাসে আসছি, আমার গা ঘেঁষে 2টো মেয়ে দাঁড়িয়েছে। তোমরা দেখলে তো তাদের সুন্দরী বলে গদগদ হয়ে যাবে, কিন্তু 7 জন্মে চান করে না। হাত তুলে হ্যান্ডেল ধরে দাঁড়িয়েছে, বগলে কি ঘামের পচা গন্ধ! ওরে বাপ রে বাপ, আমার তো নাড়ি উল্টে বমি আসছে। কোনো রকমে বাস থেকে নেমে পড়লুম। কি বেরসিক আপনি! মেয়েদের গায়ের ঘামের গন্ধ তো চমৎকার। আমার তো ওই গন্ধ শুকলেই এত ভালো লাগে যে বুকটা হু হু করে। আবার ওই সব শুরু করলে আমি চলি তাহলে। প্রতাপটাকে বেশি ডাঙাই না। মাঝে মাঝে আমাকে নেমন্তন্ন করে খাওয়ান। দারুণ মাছ খাবার শখ প্রতাপদার। শহরের কোন দোকানে কি কি টাটকা মাছ পাওয়া যায় সেসবও নখদর্পণে। টাটকা কাঠ মাছে নাকি পোনা মাছের স্বাদ, স্যামন মাছ ভাজলে একটু ইলিশ ইলিশ গন্ধ বেরোয়, এইসব প্রতাপদার কাছ থেকেই আমার শেখা। প্রতাপদা কৃপণ নন, কিন্তু টাকা খরচ করবার কোনো পথ নেই তার, একমাত্র ওই মাছ কেনা ছাড়া। আর প্রতাপদার দারুণ ভীতি মিম সাহেব সম্পর্কে। মিমিদের সঙ্গে বন্ধুত্ব কিংবা ছোঁয়াছুঁই করা তো দূরে থাক, ওদের সঙ্গে কথা বলাও তিনি পারতপক্ষে এড়িয়ে চলেন। যেসব বাঙালি বা ভারতীয় ছাত্ররা মিম বান্ধবী পাকড়েছে, তাদেরও উনি দু চোখে দেখতে পারেন না। কিন্তু আমাকে সহ্য করতেন বাধ্য হয়ে, বাংলায় কথা বলবার লোভে। প্রতাপদাকে খ্যাপাবার জন্য একদিন আমি ওর ঘরে আমরা এক ইটালিয়ান বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম। মেয়েটিকে দেখে প্রতাপদা প্রায় শিউরে উঠলেন বলা যায়। ইটালিয়ানরা এমনিতেই একটু খোলামেলা হয়। ওই মেয়েটি আবার সেদিন পরেছিল শুধু প্যান্ট আর উলের গেঞ্জি, অর্থাৎ তার শরীরে যা কিছু দেখাবার সবই স্পষ্ট উদ্ভাসিত। প্রতাপদা আমার দিকে কটমট করে তাকালেন, কিন্তু অভদ্রতা করলেন না, বসতে বললেন। মেয়েটি চেয়ারের উপর পা তুলে ভোজালির মতো উরু দুটি প্রতাপদার মুখের সামনে রেখে কথা বলতে লাগলো। আমি প্রতাপদার অস্বস্তি যতই টের পেতে লাগলাম, ততই তাকে চটাবার নানা কায়দা বার করতে লাগলাম। বললুম, প্রতাপদা, চা খাওয়াবেন না? প্রতাপদা বাংলায় বললেন, তোমার এইসব বাঁদরমুখী মেম সাহেবরা কি আমাদের মতন দুধ চিনি মেশানো বাঙালি চা খাবে? ইটালিয়ান মেয়েটিকে আমি কিছু কিছু বাংলা শিখিয়েছিলাম। শেষ কথাটুকু বুঝতে পেরে উৎসাহের সঙ্গে সে বলল, চা খাবো, চা খাবো আমি। অগত্যা প্রতাপদা চা বানিয়ে নে 1 কাপ সন্তর্পণে বাড়িয়ে দিলেন মেয়েটির দিকে। কথাবার্তা তেমন জমছে না, কোমর জড়িয়ে নাচ কিংবা সুরাপানের কোনো প্রস্তাব নেই। মেয়েটি একটু বাদে উঠে চলে গেল। সে যাবার পর প্রতাপদা আমাকে কিছু বললেন না, গম্ভীর মুখে উঠে গিয়ে 1 কেটলি গরম জল এনে মেয়েটি যে চেয়ারে বসেছিল সেখানে ঢেলে দিলেন, এবং মেয়েটি যে কাপে চা খেয়েছিল সেই কাপটি আলতো করে ধরে ছুঁড়ে ফেলে দিলেন বাইরে। প্রতাপদাকে অনেক জেরা করে আমি একটা আশ্চর্য খবর জেনেছিলাম। 33 বছর বয়স প্রতাপদার, কিন্তু তিনি জীবনে কোনো মেয়েকে চুম্বন তো দূরের কথা, আলিঙ্গনও করেননি। শুনে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু প্রকৃতি যে প্রতাপদাকে বঞ্চিত করেছেন তাও নয়, মেয়েদের সম্পর্কে আকর্ষণ তার ঠিকই আছে। মাঝে মাঝে আমার সঙ্গে রাস্তায় যেতে যেতে কোনো মেয়েকে দেখে, কিংবা এএনপির দোকানের কাউন্টারে এক বিশেষ যুবতীকে দেখে প্রতাপদা মন্তব্য করেছেন, যদি রূপের কথা বলো তবে এই মেয়েটিকে সুন্দরী বলতে হবে। কি চোখ, কি নাক, কি মানে ফিগার! কিন্তু ফুলের মতো সুন্দর হলে কি হবে,
কাছে গিয়ে দেখো পোকায় ভরা, গায়ে গন্ধ, দাঁতগুলো হয়তো নকল। ওর পাশে গিয়ে দাঁড়াবার কথা ভাবলেই আমার বমি আসে। আমি বলেছি, প্রতাপদা, একদিন জোর করে কিছুক্ষণ পাশে দাঁড়িয়ে দেখুনই না, ভালো লাগে কি না। কত ছেলেই তো ডেট করছে, আপনিও একটা মেয়ের সঙ্গে ডেটিং করে তারপর জীবনে যা করেননি চোখ কান বুঝে একটা চুমু খেয়ে দেখুনই না কেমন লাগে। আমি গ্যারেন্টি দিচ্ছি, একবার খেলেই আপনার বারবার খেতে ইচ্ছে করবে, তখন সব সংস্কার মানে ভেসে যাবে। প্রতাপদা সত্যি সত্যি মুখে চোখের উৎকট ভঙ্গি করে বলেছেন, ওরে বাবা, রক্ষে করো রক্ষে করো, ভাবতেই আমার গা ঘিনঘিন করছে। বিয়ে করবার ইচ্ছে আছে প্রতাপদার, কোনো বাঙালির মেয়েকে, কিন্তু দেশে গিয়ে কোনো মেয়েকে বিয়ে করে সঙ্গে নিয়ে আবার আসা, এত টাকা খরচ করতে রাজি নন। মাঝে মাঝে এখানেও দু একটি বাঙালি মেয়ে আসে, প্রতাপদা লাজুকের মতন তাদের কাছে ঘুরঘুর করেছেন, পাত্তা পাননি। ন্যাকা বোকা অনেক ছেলেই বিদেশে যায়, কিন্তু ন্যাকা বোকা মেয়েরা কখনো যেতে পারে না, কিংবা বিদেশের মাটিতে পা দিয়েই সব ন্যাকা মেয়ে চালু হয়ে যায়। তারা প্রতাপদাকে পাত্তা দেবে কেন? প্রতাপদা তাই শুধু টাকাই জমিয়ে যাচ্ছেন। টাকা জমানো নিয়ে ওকে প্রায় ঠাট্টা করতুম, দেখা হলেই জিজ্ঞেস করতুম, প্রতাপদা, 2 লক্ষ টাকার আর কত বাকি? 1 লক্ষ পূর্ণ হলো। কিন্তু প্রতাপদার একটা ব্যথার কথা জানতে পেরে আর ঠাট্টা করতে ইচ্ছে করতো না। প্রতাপদার প্রায় তলপেটের ব্যথা হতো। সন্ধেবেলা তিনি বাইরে বেরোনোই ছেড়ে দিলেন। সন্ধেবেলা রাস্তায় রাস্তায় জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে গাছতলায় দাঁড়িয়ে তারা নিবিড়ভাবে চুমু খাচ্ছে, কিংবা ঘাসে জড়াজড়ি করে শুয়ে আছে। সেই সব দৃশ্য দেখলেই প্রতাপদার তলপেটে ব্যথা ওঠে। টেলিভিশন কিংবা সিনেমাতেও ঘন ঘন ওই দৃশ্য, তা প্রতাপদা সহ্য করতে পারেন না। একদিন প্রতাপদা আর আমি দুজনে একসঙ্গে বরুণ দাশগুপ্ত বলে একটি ছেলের বাড়িতে গিয়েছি। দরজায় ধাক্কা দিতেই বরুণ দরজা খুলে একটু ফাঁক করে বলল, সরি, আই অ্যাম ফুল বিজি নাও, তোমরা এখন যাও ভাই। এই বলে দরজা বন্ধ করে দিল। কিন্তু সেই ফাঁকটুকু দিয়েই আমরা দুজনেই দেখতে পেয়েছিলাম ঘরের মধ্যে একটা সমর্থ নিগ্র মেয়ে, সম্পূর্ণ নগ্ন। ফেরবার সময় প্রতাপদা বরুণকে গালাগাল দিতে লাগলেন, ছি ছি ছি, বাঙালিদের মধ্যে এরকম কুলাঙ্গার, ওর লেখাপড়া কিছুই হবে না, সবাই জানে, আমাদের উচিত ওর মা বাপকে জানানো। বলতে বলতে প্রতাপদা হঠাৎ থেমে গেলেন, মুখ বিবর্ণ হয়ে গেল। ধরা গলায় বললেন, আমার আমার তলপেটে খুব ব্যথা করছে, ভয়ঙ্কর ব্যথা, আমি আর দাঁড়াতে পারছি না। আমি প্রতাপদার ব্যথার কারণটা বুঝতে পারলুম। কোনো রকম বিলাসিতাহীন নারী সঙ্গবিহীন জীবন কাটাচ্ছেন প্রতাপদা, আর টাকা জমাচ্ছেন। টাকা বাড়ছে, টাকা ফুলে ফেঁপে উঠছে, কিন্তু প্রতাপদার তলপেটে ব্যথাও বাড়ছে। প্রকৃতি ছাড়বে কেন? একদিন দেখেছি সাংঘাতিক ব্যথায় প্রতাপদা একা একা ঘরে ছটফট করছেন। কোনো ওষুধে ব্যথা সারে না। ডাক্তারও দেখিয়েছিলেন, কলেজ থেকে মেডিকেল ইন্স্যুরেন্স করিয়ে দিয়েছিল, তো ডাক্তার দেখাতে পয়সা লাগে না। এক্সরেও করিয়েছিলেন, কোনো অসুখ নেই, তবু অসহ্য ব্যথা। আমি বলেছিলাম, প্রতাপদা, হয় সাধু সন্ন্যাসী হয়ে মনটাকে অন্যদিকে ফেরাবার চেষ্টা করুন, নয়তো মাঝে মাঝে কোনো মেয়েদের সঙ্গে একটু নইলে আপনার ব্যথা কোনো দিন সারবে না। প্রতাপদা আজও নিজের দেশে ফিরে আসেননি। 2 লক্ষ টাকা শেষ পর্যন্ত জমাতে পেরেছিলেন কিনা জানি না আজও তার সেই তলপেটের ব্যথার অসুখটা সেরেছে কিনা। শেষ হলো আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প প্রকৃতির পরিষদ।